ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দেন ফিকশন। বাস্তবতা এমনই একটি সত্য যা কল্পনাকেও হার মানায়। আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের নিয়মিত আয়োজনের 18তম এপিসোডে নতুন আরও একটি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আরজে রনি। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের আজকের ঘটনায়। যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবেই পড়ে শোনাচ্ছি। ঘটনাটি ফয়সাল ভাইয়ের কাছ থেকে শোনা। তার সাথেই ঘটনাটি ঘটে। তিনি আমায় যেভাবে বলেছেন আমি সেভাবেই লিখছি। সুমন নামে আমার শৈশব ও কৈশোরে একজন বন্ধু ছিল, যে আত্মহত্যা করে মারা গেল। মরার আগে তার নাম ছিল ঘুরি সুমন, অর্থাৎ অত্যন্ত শুকনো ছিল সে। মরার পর নাম বদলে হয়ে গেল দড়ি সুমন। যাই হোক, সন্ধ্যার আগ মুহূর্তে শুনতে পেলাম সুমন গলায় দড়ি দিয়েছে। বাড়ি থেকে দৌড়ে গিয়ে ওদের বাড়ির সীমানায় পৌঁছালাম। সবাই হুড়মুড় করে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। এমন সময় ওর মা বিলাপ করে বলতে লাগলো, বাবা সুমন, তুই এটা কি করলি? এসব কিছু দেখে কষ্ট চেপে রেখে বাড়ি চলে এলাম। তখন রাতে দেরি করে বাহিরে থাকা নিষেধ ছিল। সন্ধ্যায় হাসপাতালে নেওয়ার আগেই সুমন মারা যায়। হাসপাতাল থেকে লাশ পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়, কিন্তু রাতে ডাক্তার না থাকায় সকালে পোস্টমর্টম করা হবে। তাই লাশটি মর্গের সামনে একটা স্ট্রেচারে রেখে দেয়। সুমনের মামা লাশ নিয়ে একা বসেছিল রাত 12টা পর্যন্ত। পরে তিনি আর ভয়ে সেখানে থাকতে পারেনি। সকালে যখন তিনি লাশের কাছে যান, তখন দেখেন 4-5টা কুকুর লাশটাকে চাটছে, অর্থাৎ লাশের পা চাটছে। সকালে লাশ পোস্টমর্টম করতে নিয়ে যাওয়া হয়। পোস্টমর্টম শেষে সকাল 10টার দিকে একটা টেম্পুতে করে লাশ বাড়িতে নিয়ে আসা হয়। আমি কাছ থেকে সুমনের লাশ দেখলাম। মাথায় বড় বড় সেলাই, মোটা সুতো দিয়ে। সেখান থেকে টপ টপ করে তাজা রক্ত পড়ছে। টেম্পু রক্তে ভরে গেছে। টেম্পুর নিচে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে ফোঁটায় ফোঁটায়। লাশের কাছে ভয়ে কেউ যেতে চাচ্ছে না। আত্মহত্যার কারণে লাশ ধোয়ানোর জন্য মসজিদ থেকে খাটিয়াটিও দেওয়া হয়নি। পরে একটা ভাঙাচোরা চৌকির ব্যবস্থা করা হলো। অনিচ্ছার সত্ত্বেও দুজন মিলে গাড়ি থেকে লাশ নামাতে গিয়ে ফেলে দিলেন। খেজুর পাতার চাটাই ছিঁড়ে লাশ পড়ে গেল নিচে। সুতো ছিঁড়ে বুকের দুই পাশ খুলে গেল। দেখলাম বুকের ভেতরটা একদমই ফাঁকা। সবাই কোনো রকমে লাশটাকে নিয়ে গেল চৌকির উপরে। এদিকে লাশ ধোয়ানোর মানুষ নেই। পরে সাবান গোলানো 3-4 বালতি গরম পানি দূর থেকে লাশের গায়ে ছুঁড়ে মেরে লাশ ধোয়ানো শেষ করা হলো। ফেলে দেওয়া জুট দিয়ে একজন কোনো রকমে লাশের কিছুটা জায়গা মুছে দিল। তারপর কাফনে লাশটাকে জড়িয়ে জানাজা পড়ানোর জন্য নিয়ে যাওয়া হলো। আমরা দেখলাম জানাজা পড়তে হাতে গোনা 8-9 জন মানুষ এসেছে। তাদের মধ্যে আমরা 4 জন বন্ধুই ছিলাম। ইমাম সাহেব জানাজা না পড়িয়ে চলে গেলেন, কারণ তিনি আত্মহত্যা করা লাশের জানাজা পড়াবেন না। এরপরও জানাজা পড়ানো হলো। জানাজা পড়ালেন সুমনের বড় মামা। বিশ্বাস করবেন না ভাই, প্রায় 2 কিলোমিটার রাস্তা আমরা 4 বন্ধু ছাড়া কেউ খাটিয়াটি কাঁধে নেয়নি। গোরস্থানে পৌঁছে দেখলাম মূল কবরস্থান থেকে বেশ দূরে বাঁশঝাড়ের জোপের ভেতরে কোনো রকমে একটা কবর খোঁড়া হয়েছে। সেই কবরে কেউ নামতে চাচ্ছে না। কবরের কাছে গিয়ে দেখলাম হয়তো 7 দিন আগে খোঁড়া কবরের পাশে সুমনের কবর খোঁড়া হয়েছে। কবর খোঁড়ার সময় কবরের দেওয়াল ফুটো হয়ে গেছে। ফুটো দিয়ে হরহর করে পাশের কবরের লাশের পচা দুর্গন্ধ আসছে। দুর্গন্ধে একদমই দাঁড়ানো যাচ্ছে না। সবাই মাথার টুপি খুলে নাকে চেপে ধরেছে। কবরে নামার মতো কেউ নেই। এমনকি সুমনের বড় মামা, তিনিও অসুস্থ হয়ে পড়লেন। বমি করতে করতে তাদের এমন অবস্থা হলো যেন আজকে আর বাড়ি যেতে পারবে না। তাদেরও এখানে কবর দিয়েই যেতে হবে। কবরে নামার কেউ নেই দেখে আমি বললাম আমিই নামবো। আমার কথা শুনে আমার এক বন্ধু বলল আমিও নামবো। আমি আমার প্যান্ট গোটাতে লাগলাম। তখন সুমনের এক মামাতো ভাই বললেন, অবিবাহিত কাউকে কবরে নামতে দিয়েন না, আমি নিজেই নামছি। তিনি লুঙ্গি গুটিয়ে লাফ দিয়ে সেই পচাগলা পানির ভেতরে নেমে পড়লেন। একাই কোলে তুলে নিলেন লাশ। একা কোলে নেওয়ার সময় হাত ফসকে পুরো লাশ পানির মধ্যে পড়ে গেল। আমরা উপরে দাঁড়িয়েছিলাম। পচা পানি ছিটিয়ে গা পর্যন্ত এসে পড়ল। সুমনের মামা পুরোপুরি ভিজে গেলেন। তিনি ওয়াক ওয়াক করছেন। কোনো রকমে লাশ উত্তর দক্ষিণ সোজা করে দিয়ে কাফনের কাপড়ের গিট খুলে উপরে উঠে আসলেন। আমার এক হাতে নাক চেপে ধরেছি এবং বাঁশের চাটাই দিয়ে তাড়াতাড়ি কবরের মুখটা আরেক হাত দিয়ে ঢেকে দিলাম। এলো পাতারি কবর দিয়ে কোনো রকমে গোরস্থান ত্যাগ করলাম। বাড়ি আসার আগেই আমি সহ আমার সকল বন্ধুরা অসুস্থ হয়ে পড়লাম। গোসল করেও গায়ের দুর্গন্ধ যাচ্ছে না।
সাবানের পর সাবান ঘষে ঘষে গোসল করলাম সবাই। সুমনের কাহিনী যদি এখানেই শেষ হতো তবে ভালো হতো, তবে কাহিনী এখানেই শেষ নয়, বরং এখান থেকেই শুরু। এরপর আমাদের বন্ধু এবং এলাকার অনেকের সাথেই অনেক ঘটনা ঘটে। আমার সাথেও অনেক ঘটনা ঘটেছে। সেটা হলো, একবার এক বন্ধুর বাড়িতে গিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। রাত প্রায় আনুমানিক 11টার দিকে বন্ধুর বাড়ি থেকে ফিরে বাইকে উঠলাম। বাইকে করে যখন রহিমপুর গোরস্থানের কাছে এলাম, তখন হঠাৎ করে বাইক বন্ধ হয়ে গেল। রাস্তার পাশে বাইক সাইড করে বসে বসে দেখছি আর ভাবছি কি হলো। তেল আছে, সব ঠিক আছে, কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না কেন? কিকের পর কিক মারছি, আর নেমে নেমে দেখছি কি সমস্যা। মেজাজ খারাপ, সিগারেট ধরিয়ে টানছি আর দেখছি। যখন বাইকের এই অবস্থা, তখন বাইকের ওপারে এসে সুমন দাঁড়ালো। বলল, কিরে, বাইকে কি হয়েছে? আমি একবার ওর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বললাম, আর বলিস না দোস্ত, কি যে হয়েছে বুঝতে পারছি না, স্টার্ট নিচ্ছে না। তো তুই এখানে কি করছিস? সুমন বলল, একটু ঘুরতে বের হয়েছি, একা একা ভালো লাগছিল না। আমি দাঁড়িয়ে হাতে লেগে যাওয়া প্লাগের কালি মুছতে মুছতে দেখি বাইক স্টার্ট নেয় কিনা। এই বলে কিক মারতেই বাইক স্টার্ট নিল। আমি বললাম, থাক তাহলে, আমি গেলাম। এই বলে বাইক নিয়ে দিলাম এক টান। বেশ কিছু দূর আসার পর আমার মনে হলো, এইমাত্র কার সঙ্গে কথা বললাম আমি? সুমনের সঙ্গে। এও কিভাবে সম্ভব? সুমন তো আজ থেকে প্রায় 5 বছর আগে মারা গেছে। তাহলে আমি কার সঙ্গে কথা বললাম? বাইকের উপরে আমি যেন পুরো জমে গেলাম। গ্রামের ভাঙাচোরা রাস্তায় 80তে স্পিড তুলেছি। মনে হচ্ছে তবুও বাড়ি অনেক দূর। বাড়িতে এসেও আমি নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না যে আমি ভুল দেখেছি, কারণ আমার স্পষ্ট মনে আছে আমি সুমনের সঙ্গেই কথা বলেছি। এরপর আরেকটা ঘটনা ঘটে আমাদের এলাকার মেম্বারের সাথে। এলাকায় টানা 8 বারের নির্বাচিত মেম্বার, তিনি অসুস্থ থেকে মারা গেলেন। কয়েকদিন আগে অসুস্থতা সম্পর্কে জানতে পারলাম তার বাড়ির কাজের মানুষের কাছ থেকে। সুমন যখন মারা গিয়েছিল, তখন মেম্বার সাহেব অনেককেই সুমনের জানাজায় যেতে নিষেধ করেছিল। সুমনকে দাফন করার কিছুদিন পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। মেম্বার সাহেবের বাড়ির কাজের মানুষ তার অসুস্থতার কারণ যেভাবে আমাকে বলেছেন, আমি সেভাবেই বলছি। আমি সেদিন রাত 10টার দিকে খাবার খেয়ে বারান্দায় গেলাম। খাবার খেয়ে না হাঁটলে শরীর ভালো লাগে না। বাড়িতে আরও 3-4 জন মানুষ আছে, তারা যখন যে যার ঘরে। আমি বারান্দায় হাঁটার সময় হঠাৎ দেখলাম উঠোনের এক কোণায় কেউ একজন দাঁড়িয়ে আছে। বাড়ির গেট লাগানো, সবার ঘরের দরজা বন্ধ, তবে কে দাঁড়িয়ে আছে ওখানে দেখার জন্য আমি বারান্দার লাইট জ্বালালাম। লাইট জ্বালিয়ে দেখলাম পচা গলা একটা শরীর নিয়ে একটা অভয়ব উঠানের কোণায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে অভয়ব বলল, তুই আমার জানাজা পড়াতে নিষেধ করেছিলি কেন? আমি তখন নড়তে পারছিলাম না। অভয়বটি একটু একটু করে এগিয়ে আসতে লাগলো গ্রিলের কাছে। আমি চিৎকার দিতে পারছিলাম না। অভয়বটি যখন গ্রিলের ভেতরে হাত ঢুকিয়ে আমার হাত ধরল, এই দৃশ্য আমি আর সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলাম সেখানেই। এরপর আর আমার কিছু মনে নেই। সারা জীবন যিনি শক্ত শরীরে এলাকার মানুষের সেবা করে এসেছেন, এমনকি মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে যুদ্ধও করেছেন, সেই মানুষটা ওই ঘটনার পর আর বিছানা থেকে উঠতেই পারলেন না। একদম বিছানায় পড়েই গেলেন এবং মারাই গেলেন শেষ পর্যন্ত। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল, সেখান থেকে মেম্বার সাহেবের বাড়ি মাত্র 50 হাত দূরে। বাড়ির গেট থেকেই গোরস্থান এবং বাসতলায় সুমনের কবর দেখা যায়। সুমন সম্পর্কে খোঁজখবর নিয়ে আরেকটা ঘটনা আমি জানতে পারি। যে গোরস্থানে সুমনকে দাফন করা হয়েছিল, সেই গোরস্থানের পাশেই একটি ছোট্ট রাস্তা, রাস্তার পাশেই একটি মসজিদ। এই মসজিদের ইমাম সাহেব আগে থেকেই সেখানে ঘুমাতেন, অর্থাৎ মসজিদেই ঘুমাতেন। তার থেকে ঘটনাটি আমি যেভাবে শুনেছি ঠিক সেভাবেই লিখছি। তখন গরমের সময়, ভোরবেলা ফজরের আজান দেওয়ার টাইম হয়ে গেছে, কিন্তু এখনও আজান দেওয়া হয়নি। প্রতিদিন মুয়াজ্জিন সাহেব এসে আজান দেন, আজকে কেন যেন দেরি করছেন উনি। এইভাবে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমি মসজিদের বারান্দায় হাঁটছিলাম আর মেসওয়াক করছিলাম। হঠাৎ দেখলাম দূর থেকে মুয়াজ্জিন সাহেব দৌড়াতে দৌড়াতে এসে গেটের দরজা ধরে বললেন, হুজুর তাড়াতাড়ি গেট খুলুন। আমি গেট খুলে দিয়ে বললাম, কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? মুয়াজ্জিন সাহেব আমাকে আঙুল দিয়ে গোরস্থানের কোণায় কিছু একটা দেখালেন, কিন্তু আমি কিছুই দেখতে পারলাম না। কয়েকবার তিনি বললেন, হুজুর দেখেন, হুজুর দেখেন। মুয়াজ্জিন সাহেব আমাকে আঙুল দিয়ে গোরস্থানের কোণাটা দেখাচ্ছেন। আমি দেখলাম একটা অভয়ব, যার শরীরের চামড়া মাংস পচে গেছে, সে দাঁড়িয়ে আছে। বিশ্বাস করুন ভাই, আমি স্পষ্ট দেখেছি।
রাস্তার লাইটের আলোয় চারপাশ আলোকিত ছিল। আমি দেখলাম অবয়বটি ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। আমি দোয়া দরুদ পড়তে লাগলাম এবং মুয়াজ্জিন সাহেবকে নিয়ে মসজিদের ভেতরে চলে গেলাম। দরজা দিয়ে দেখলাম অবয়বটি একেবারে মসজিদের কাছ থেকে একটু দূরে রাস্তার উপর এসে দাঁড়িয়েছে। আমি মুয়াজ্জিন সাহেবকে বললাম, আপনি দ্রুত আজান দিন। মুয়াজ্জিন সাহেব কাঁপতে কাঁপতে গিয়ে মাইকে আজান দিলেন, আর আমি তার পাশেই দাঁড়িয়ে থাকলাম। আজান শেষ হওয়ার পর আবার মসজিদের বাইরে তাকালাম। সেখানে আর কিছুই দেখতে পেলাম না। পূর্ব আকাশে একটু একটু করে আলো ফুটছে। তারপর থেকে আমি আর ওই মসজিদে থাকি না। মসজিদ থেকে অনেক দূরে বাসা ভাড়া নিয়েছি। এখনও ফজরের ওয়াক্তে কয়েকজন মিলে এসে মসজিদে ঢুকে নিজেই আজান দিই। মুয়াজ্জিন সাহেব সেই ঘটনার পর থেকে আর এই মসজিদের আশেপাশেও আসেন না। আমি পরে লোকজনের কাছে অভয়বটির বর্ণনা দিয়ে জেনেছিলাম যে অভয়বটি আমি দেখেছিলাম সেটা আপনাদের এলাকার একটা ছেলের লাশ, যাকে অনেকেই দেখেছে। সুমন মরার বছরখানেক পরের ঘটনা। আমার বন্ধুর কাছ থেকে শুনেছিলাম। বন্ধু রাতে একা থাকে বলে তার এক সিনিয়র ভাতিজা তার সঙ্গে থাকে। তার ভাতিজার নাম রবি। রবির একটা দোকান আছে। সে প্রতিদিন রাত 11টার দিকে দোকান বন্ধ করে আমার বন্ধুর কাছে আসে এবং তার সাথেই ঘুমায়। বন্ধুর মুখে যেভাবে আমি ঘটনাটি শুনেছি আমি সেভাবেই বলছি। তখন আমি শুয়েছিলাম, চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে এসেছে। হঠাৎ রবি চাচা এসে দরজায় নক করে ভেতরে ঢুকলো। তারপর আমার মাথার কাছে এসে বসলো। সারাদিন কি করেছে না করেছে সেই নিয়ে গল্প। হঠাৎ আমি দেখলাম রবি চাচার চোখ মুখে কেমন যেন একটা পচা পচা ভাব, যেন গলে পড়ছে। চোখ দুটো বের হয়ে এসেছে কোঠর থেকে। কথা বলতে বলতে কেন যেন আমার মনে হলো আমি বিছানা থেকে উঠব। যখন আমি বিছানা থেকে উঠতে লাগলাম তখন রবি চাচা আমার বুকের উপর একটা হাত রাখলেন। তারপর আমি উঠতেও পারছি না, কথাও বলতে পারছি না, চিৎকারও দিতে পারছি না। আমি দেখলাম যে হাত আমার বুকের উপরে তা কোনো স্বাভাবিক মানুষের হাত না। ধীরে ধীরে হাতের চাপ বাড়ছে। এদিকে রবি চাচার মুখের সব চামড়া মাংস খসে পড়েছে এবং একসময় চেহারা সুমনের মতো হয়ে গেল। আমি লাফ দিয়ে বিছানা থেকে উঠলাম। দরজার দুই পার্ট অর্থাৎ দুইটা কপাট একদম হা করে খোলা। আমি উঠে গিয়ে আমার আব্বা আম্মাকে ঘুম থেকে তুলে ডেকে নিয়ে আসলাম। তারপর তাদের বললাম সব কিছু। তারা বললেন আমি স্বপ্ন দেখেছি। একসময় আমিও ভাবলাম আমি স্বপ্ন দেখেছি। ঘরে এসে দেখলাম রবি চাচা আমার বুকে যেখানে হাত রেখেছিল সেই জায়গাটা খুব জ্বালাপোড়া করছে। টি শার্ট উঁচু করে দেখলাম চামড়ার উপরে 5টি আঙুলের ছাপ। আর একটা কথা, স্বপ্নই যদি আমি দেখতাম তবে আমি ঘরের দরজায় খিল দিয়ে ঘুমিয়েছিলাম। সেই দরজার কপাট খুলল কিভাবে? সেই ঘটনার রাতে রবি চাচা আমার কাছে ঘুমাতে আসেনি। সে নাকি সেদিন বিকালে তার বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল। পরের দিন সকালে আমি এবং আমার আরও কয়েকজন বন্ধু আমার ওই বন্ধুর বুকের উপরে একটা বাম হাতের ছাপ দেখেছিলাম। সুমনের মৃত্যুর পর এলাকা পুরোপুরি নিশ্চুপ হয়ে গিয়েছিল। মাঠে ছেলেরা খেলে না, সন্ধ্যা হলেই যে যার ঘরে ঢুকে যায়। আলিফ লায়লা দেখার জন্য সে সময় আমাদের ঘরে মানুষে পরিপূর্ণ থাকত। সুমনের মৃত্যুর পর শুক্রবারের সিনেমা আলিফ লায়লাও কেউ দেখতে আসতো না। এলাকা স্বাভাবিক হতে বেশ কিছুদিন সময় লাগলো। একদিন আমি সুমনের বাড়িতে গেলাম। চাচি আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। মাসখানেক পর সুমনের বাবা তাদের বাড়ি ছেড়ে সুমনের দাদির পুরনো বাড়িতে চলে যান। কারণ কি আমি জিজ্ঞেস করলাম চাচিকে। চাচি বললেন কিছু না, শুধু কাঁদলেন। অনেক জিজ্ঞাসাবাদের পর এক পর্যায়ে চাচি বললেন, আমি মা হয়েও ওই বাড়িতে থাকতে পারছি না। 7 দিন আগে তোমার চাচা ঘরের ভেতরে সুমনকে নাকি দেখেছে। আমি তোমার চাচাকে ভুল দেখেছো বলে কথাটা উড়িয়ে দিয়েছিলাম। পরশুদিন রাতে এইসব আমি আবারও দেখি। আমি ঘুমিয়েছিলাম। হঠাৎ দমকা হাওয়ায় ঘরের জানালা খুলে গেল। আমি জানালা লাগাতে গিয়ে দেখি আমাদের পোষা কুকুরটার মাথা ছিঁড়ে কেউ বারান্দার উপরে ফেলে রেখেছে। রাতের বেলায় এসব দেখলে কি ভালো লাগে বলো? কাল রাতে আমি আমাদের টয়লেটের ভেতরে 3টা মরা বেড়ালের বাচ্চা পেয়েছি। কয়েকদিন আগেই বেড়ালটা বাচ্চা দিয়েছিল। দেখে মনে হচ্ছে কেউ গলা টিপে মেরেছে। তোমাদের চাচা বাড়িতে নেই। আমার একা একা ভয় করে। রাতে মনে হয় কেউ বলছে, মা 50টা টাকা দে না, 50টা টাকা দে না। তখন আমি চাচির কাছে সুমনের মৃত্যুর দিনের ঘটনা জানতে চাই। আচ্ছা চাচি, ওই দিন আসলে কি হয়েছিল বলুন তো? চাচি তখন বলা শুরু করলেন। সুমন ওই দিন দুপুরবেলা থেকে 100 টাকার জন্য ঘ্যান ঘ্যান করছিল। আমার কাছে কোনো টাকা নেই, সুমনের বাপের কাছেও টাকা নেই, অর্থাৎ সে টাকা পাঠায় না। এর মধ্যেও গতকাল সে 50 টাকা নিয়েছে।
এসে বলল, মা 50টা টাকা দাও। আমি বললাম, বাবা টাকা নেই, তোমার আব্বা এখনও টাকা পাঠায়নি, বাজার যে করব সেই টাকাটাও নেই। সুমন বলল, তাও 50 টাকা, আমার খুব দরকার। কিন্তু বাবা, আমি কোথায় পাবো এই টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। সুমন বলল, টাকা না দিলে সে গলায় দড়ি দেবে। আমি বললাম, দে গিয়ে গলায় দড়ি। আজকে গলায় দড়ি দিলেও টাকা নেই। আমি ঘরের পেছনে ছিলাম। ঘরের টিনের নিচে অনেক ধুলো জমেছিল, সেগুলো ঝাড়ছিলাম। সুমন দৌড় দিয়ে ঘরে গিয়ে ফ্যানের সাথে গরু বাঁধার দড়ি বাঁধছে আর বলছে, 50 টাকা দাও, তা না হলে সত্যি সত্যি চলে যাব। আমি ঘরের জানালা দিয়ে ওর সাথে কথা বলছি আর কাজ করছি। ছেলেটা আমার চেয়ারের উপরে দাঁড়িয়ে হাসতে হাসতে কথা বলতে বলতে হঠাৎ পায়ের নিচ থেকে চেয়ারটা উল্টে গেল। আমি দেখলাম সে ঝুলে আছে, তার হাত পা ছুলছে। ঘরের পেছন থেকে চিৎকার দিয়ে ঘরে এসে পা দুটো উঁচু করে ধরে সবাইকে ডাকলাম। ছেলেটা আমার 50 টাকার জন্য মারা গেল। কথাগুলো কেঁদে কেঁদে সুমনের মা বলছিল। এখনও নাকি সুমনের বাড়িতে অনেকেই রাতে ঘুমাতে পারে না। এখনও সুমনের মা মধ্যরাতে সুমনের ডাক শোনে। সবচাইতে আজব ব্যাপার হচ্ছে, ওই বাড়িতে কোনো কুকুর বেড়াল ঢুকলে তারা আর বেঁচে থাকে না। ওদের বাড়িতে একটা পোষা বিড়াল ছিল। সুমনের মৃত্যুর প্রায় 1 মাস পরে সেই বিড়ালটিকে বারান্দায় বাঁশের সাথে ফাঁসি দেওয়া অবস্থায় পাওয়া যায়। এখনও সুমনের মা চাচিকে যখনই দেখি, তার চোখে মুখে একটা আতঙ্ক দেখে বোঝা যায় তিনি কিছু একটা লুকিয়ে রাখার চেষ্টা করছেন। সেই কষ্টটা কী ধরনের কষ্ট নাকি ভয় আমার জানা নেই। এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। যাই হোক, ঘটনা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানিয়ে দিন কমেন্টসের মাধ্যমে। ঘটনাটি ভালো লেগে থাকলেও জানান, ভালো না লাগলেও জানান। ঘটনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। চাইলে আমাদের চ্যানেলের আগের ঘটনাগুলো শুনে আসতে পারেন। ভয়ের রাজ্যে হারিয়ে যেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনার পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের পাঠাতে পারেন ইমেইল করে। আমাদের ইমেল অ্যাড্রেস boothfm20m5@gmail.com। আমি স্পেলিংটি বলে দিচ্ছি, PHOOTFM20m5@gmail.com। ইমেল আইডিটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবারও ফিরে আসবো ভয়ঙ্কর সত্য কোনো ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের 18তম এপিসোড এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।